পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার তাপ উৎস হতে 1000 জুল তাপ গ্রহণ করে এবং সে 300 কেলভিন তাপমাত্রার তাপগ্রাহকে 600 জুল তাপ বর্জন করে। তার মানে এখানে যদি আমরা একটা ইঞ্জিনের কল্পনা করি, সেই ইঞ্জিনের একটা তাপ উৎস থাকবে এবং একটা তাপগ্রাহক থাকবে। সো সেই তাপ উৎসের টেম্পারেচারকে আমরা ধরি T1, তাপগ্রাহকের টেম্পারেচার ধরি T2 এবং তাপ উৎস তাপের উৎস হিসেবে যেহেতু কাজ করবে, তাহলে সেই সিস্টেম সেই উৎস থেকে তাপ গ্রহণ করবে, সেটাকে আমরা বলি Q1। এবং এই যে তাপগ্রাহক আছে, সেই তাপগ্রাহকের সিস্টেম কিছু পরিমাণ তাপ বর্জন করবে, সেটা হচ্ছে Q2। এবং বাকি যেই তাপের যেই পার্থক্যটা থাকবে, দ্যাট ইজ তোমার Q1 মাইনাস Q2, এই পরিমাণ যেই তাপ, সেই তাপ শক্তিটা সে কৃতকাজ রূপে ব্যয় করবে। এটা হচ্ছে আমাদের সিম্পল যে কোনো একটা ইঞ্জিনের মেকানিজম। সো এই যে ইঞ্জিনটার কথা বলা আছে, এই ইঞ্জিনটা কি তাপ ইঞ্জিন। সো তাপ ইঞ্জিন মানে কি কার্নো ইঞ্জিন? না, আমরা জানি কার্নো ইঞ্জিনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো যদি সব ইঞ্জিনের থাকে না। কার্নো ইঞ্জিন আদর্শ ইঞ্জিন। যেহেতু তোমাকে এখানে কার্নো ইঞ্জিনের কোনো ইনফরমেশন বলা নাই, তাহলে তোমাকে এই ইঞ্জিনটাকে এজিউম করে নিতে হবে যে এটা হচ্ছে তোমার কি একটা তাপ ইঞ্জিন, কার্নো ইঞ্জিন না। সো সেটা করলে তোমাকে তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে হবে গতে। তো সেটার জন্যই তুমি যদি এটাকে তুমি প্রথমত কার্নো ইঞ্জিন যদি বিবেচনা করো, তাহলে তুমি কর্মদক্ষতার ইকুয়েশন লিখবে 1 মাইনাস T2/T1। বাট এটাকে যদি তুমি যে কোনো ইঞ্জিনের কথা চিন্তা করো, একটা আইডিয়াল ইঞ্জিন না হয়, এটা যদি রিয়েল ইঞ্জিন হয়, সেটার জন্য কিন্তু তার Q2/Q1 যেটা ইকুয়েশন, সেটা কিন্তু ভ্যালিড। এবং এই সূত্রটা তোমার কার্নো ইঞ্জিন হোক বা কার্নো ইঞ্জিন না হোক, এটা তোমার সব কেসের জন্য কিন্তু ভ্যালিড এই ইকুয়েশনটা। বাট প্রথম যে ইকুয়েশনটা আমি লিখলাম, এটা তোমার সব ইকুয়েশনের জন্য ভ্যালিড না, সব কেসে ভ্যালিড না। তোমার শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রেই এটা ভ্যালিড। যেহেতু শুধু কার্নো ইঞ্জিনের জন্য এটা ভ্যালিড, তাহলে আমাদের কি করতে হবে? আমরা যেহেতু জানি না এই ইঞ্জিনটা তার কার্নো ইঞ্জিন কি না, তাহলে আমাকে বের করতে হবে 2 নম্বর ইকুয়েশন দিয়ে। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। যদিও এখানে Q1 Q2 এবং T1 T2, Q2/Q1 বা T2/T1, এই যেই ফরম্যাটটা আছে, এই যে শর্তটা আছে, সেই শর্তটা যদিও ফুলফিল আপ করে, তারপর আমরা সেফ থাকার জন্য এখানে কি করব, কিউ দিয়ে যেই দক্ষতা আছে সেটা বের করব। ঠিক আছে? আর তুমি যদি টেম্পারেচার দিয়ে বের করো T2/T1, তোমার হবে, সেটা তুমি করতে পারবা। বাট অবশ্যই মাস্ট বি তোমাকে সেটা ইউজ করার আগে এই শর্তটা আগে প্রমাণ করে দেখাইতে হবে। অর্থাৎ দক্ষতার যে ইকুয়েশনে লিখবা, সেটার আগে তোমাকে অবশ্যই এই দুটো অনুপাত করে দেখাই দিতে হবে স্যারকে যে এই দুটো অনুপাত যেহেতু সমান, তাহলে এখানে উপরের যে মেনশন করা কার্নো ইঞ্জিনটা, সেটা তোমার কি, উপরে মেনশন করে যে তাপ ইঞ্জিনটা, সেটা হচ্ছে একটা কার্নো ইঞ্জিন। এবং তুমি খেয়াল করো এখানে যে T1 T2 যে ভ্যালুগুলা, 500 কেলভিন হচ্ছে T1, 300 কেলভিন হচ্ছে কত T2, এবং Q1 হচ্ছে 1000 কেলভিন, Q2 হচ্ছে 600 কেলভিন। এখানে কিন্তু তোমার T1/T2 বা T2/T1 এবং Q1/Q2 যে অনুপাত, সেই দুটো সমান। তাহলে তুমি চাইলে এটাকে কার্নো ইঞ্জিন বলতে পারো, বাট তুমি এই জিনিসটাকে দেখানোর পর তুমি বলবে কার্নো ইঞ্জিন। সো এটা লেখার পরে তোমার এটার ইকুয়েশনে T2/T1 এটা দিয়ে তুমি করবা। অথবা তাপ ইঞ্জিনের দক্ষতা তুমি কি দিয়ে বের করবা যদি ডিরেক্ট ইকুয়েশন ইউজ করতে চাও, Q2 মাইনাস Q2/Q1। ওকে, উদ্দীপকের তাপ ইঞ্জিনটাকে পরিবেশ বান্ধব কি না। তো নর্মালি একটা ইঞ্জিনের পরিবেশ বান্ধবতা তখনই প্রকাশ পাবে, সেটা হচ্ছে ইঞ্জিন পরিবেশে যত কম বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেই ইঞ্জিন তত বেশি পরিবেশ বান্ধব। সো পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা মানে কি? পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা মানে হচ্ছে এন্ট্রপি। সো এন্ট্রপি যে ইঞ্জিনের বেশি, সেই ইঞ্জিনটা তো পরিবেশ বান্ধব না। যে ইঞ্জিন কম এন্ট্রপি তৈরি করতেছে, সেটা কি বেশি পরিবেশ বান্ধব। তো সেই কনসেপ্ট অনুযায়ী তুমি যদি যাও, তাহলে এই ইঞ্জিনটা পরিবেশ বান্ধব কি না, অর্থাৎ এন্ট্রপি বেশি নাকি কম, তুমি বুঝবা কিভাবে? এন্ট্রপির কি কোনো লিমিট আছে যে এটার এন্ট্রপি এত হইলে এটা ভালো, এন্ট্রপি এত হইলে এটা খারাপ? এমন কিন্তু কোনো লিমিট নেই। বুঝতে পারছো? তাহলে তুমি যেহেতু এখানে একটাই এন্ট্রপি বের করতে পারবা, এই একটা ইঞ্জিনেরই এন্ট্রপি বের করতে পারবা এখানে যে ইঞ্জিনটার কথা এখানে বলা আছে, এবং তোমার যেহেতু কোনো ভ্যালু জানা নাই, অর্থাৎ তোমার যদি যেহেতু কম্পেয়ার করার মতো আর কেউ নাই, তাহলে তুমি এখানে অ্যাকচুয়ালি তুমি কোনো কম্প্যারিজন করতে পারবা না যে তাপ ইঞ্জিনটা পরিবেশ বান্ধব হবে কি না। ওকে, তাহলে গতে তুমি প্রথমত ইঞ্জিনের দক্ষতা বের করলা এই ইকুয়েশন দিয়ে। আর কেউ যদি T2/T1 ইউজ করতে চাও, তাহলে তো বললামই প্রথমে
তাদের যেই রেশিওটা টি ইজ প্রপোর্শনাল টু কিউর যে রেশিওটা সেটা যে সমান সেটা দেখাই দিতে হবে যদি তুমি এটা ইউজ করতে চাও। ওকে, এবং খতে যদি ইঞ্জিনটা পরিবেশ বান্ধব হতে হয় তাহলে এন্ট্রপি সর্বনিম্ন হইতে হবে। এখন সর্বনিম্ন হওয়া মানে কত? সর্বনিম্ন তুমি তখনই করতে পারবে যখন তুমি দুইটা জিনিসের কম্প্যারিজন করবা, তখন বুঝবা যে কোনটা কম কোনটা বেশি। যেটা কম হবে সেটা তোমার কি হবে? সবচেয়ে বেশি হবে এন্ট্রপি, সেটা তোমার পরিবেশ বান্ধব হবে। কিন্তু তোমার প্রশ্নে কি এখানে তোমার এন্ট্রপি বের করে কোনো ইনফরমেশন দেওয়া আছে? দেওয়া কিন্তু নাই। আমার প্রশ্নের যেই কেসটা সেখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হইতেছে T2 থেকে T1। তো তাপমাত্রা যখন পরিবর্তন হয় তখন যে আমাদের এন্ট্রপির ইকুয়েশন সেটা হচ্ছে ms ln T2/T1। আর তাপমাত্রা যখন ধ্রুবক থাকে, যখন আমাদের ফেজ চেঞ্জ হয় বা দশা পরিবর্তন হয়, তখন আমাদের জন্য ইকুয়েশন যেটা সেটা হচ্ছে dQ/T। বাট আমাদের এখানে দশা পরিবর্তন হয় না, এখানে আমাদের টেম্পারেচারই পরিবর্তন হয়ে যাইতেছে। তাহলে ইকুয়েশনে এটা, যেখানে T2 T1 এই ভ্যালুগুলো তো আমরা জানি, বাট আমাদের ms এগুলো কিন্তু জানা নাই যে আমাদের যেই গ্যাসটা ইউজ করতেছি সেখানে গ্যাসের ভর কত, সেটার যে এস এর মান আপেক্ষিক তাপ সেগুলো কত সেগুলো জানা নাই। তাহলে তুমি এখানে এন্ট্রপিটা বের করতে পারতেছো না। ওকে, সো প্রশ্ন হয়তো এই দুইটা ভ্যালু দেওয়া নাই, এই কারণে আমরা এই জিনিসটা বের করতে পারতেছি না। বাট আমরা যদি কম্পেয়ার করি যে একটা ইঞ্জিন, তোমাকে কোনোভাবেই তো প্রশ্ন স্যারকে এক্সপ্লেন করতে হবে যে প্রশ্নে যেই ডাটা দেওয়া আছে সেটা থেকেই তোমাকে বলে দিতে হবে যে ইঞ্জিনটা পরিবেশ বান্ধব কি না। সো সেই জিনিসটাকে তুমি এন্ট্রপি দিয়ে যেহেতু চিন্তা করতে পারতেছো না, তাহলে আমরা একটু মাথা খাটাই আরেকটা জিনিস দিয়ে এই কম্পারিজনটা করে দিতে পারি। সেটা হচ্ছে, আমরা জানি যে কোনো একটা ইঞ্জিন তাকে যদি পরিবেশ বান্ধব হইতে হয় তাকে তাহলে কি হইতে হবে? হাইয়েস্ট এফিসিয়েন্সি, হাইয়েস্ট EFFICIENC। সো হাইয়েস্ট এফিসিয়েন্সি হলো তোমার ইঞ্জিন যখন হয়ে যাবে তখন সে কী হয়ে যাবে? পরিবেশ বান্ধব হয়ে যাবে না। কারণ তোমার ওই দুইটা টেম্পারেচারের ভিতরে T2 এবং T1, এই দুইটা টেম্পারেচারের ভিতরে যদি কোনো একটা গ্যাসকে কাজ করাইতে চাও বা কোনো একটা ইঞ্জিন তৈরি করতে চাও এই দুইটা টেম্পারেচার আন্ডারে, তাহলে সেই দুইটা টেম্পারেচার আন্ডারে তোমার যে কার্ণ দক্ষতা থাকবে সেই কার্ণ দক্ষতাটাই কি তোমার এখানে ম্যাক্সিমাম হবে না? সেটাই কিন্তু তোমার ম্যাক্সিমাম হবে। তাহলে সেই ম্যাক্সিমাম দক্ষতাটা যত হওয়ার কথা সে তত হওয়ার জন্য তোমার যেই তাপগুলো তুমি শোষণ করবা Q1 Q2, সেটা যে দক্ষতা পাইলা, যে প্রকৃত দক্ষতা কত সেটাতে গত বের করলাম 0.4। তো সেটাই যদি আমরা এখন কার্ণ দক্ষতার সাথে তুলনা করি যে একটা আদর্শ ইঞ্জিন যদি হইতে হয় তাহলে এই দুইটা টেম্পারেচারে T2 এবং T1 তাদের জন্যে যে দক্ষতাটা থাকতো সেটা কত? 1 - T2/T1। এখানে আমরা ডিরেক্ট টেম্পারেচার ইউজ করছি। সো টেম্পারেচার ইউজ করার ফলে যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে আমাদের কার্ণ দক্ষতা। সো আমরা দেখলাম কার্ণ দক্ষতা আমাদের ইঞ্জিনের দক্ষতাটার সমান। তাহলে যেহেতু কার্ণ দক্ষতা ইঞ্জিনের দক্ষতার সমান, তাহলে আমরা বলে দিতে পারি কি আমাদের এই ইঞ্জিনটা পরিবেশ বান্ধব, যেহেতু এন্ট্রপি দিয়ে তুলনা করার কোনো অপশন নাই। সো আমরা এইভাবে অ্যান্সারটা দিতে পারি। সো নিচের চিত্রটা লক্ষ্য করো, এখানে তোমাকে কিছু চার্জ উপযুক্ত কিছু একটা সেট আপ দেখানো আছে, যেখানে তোমাকে বলা হয় এই বিন্দুতে -4 মাইক্রোকুলম এবং বি বিন্দুতে +4 মাইক্রোকুলমের দুইটা চার্জ রাখা আছে, যাদের মধ্যকার সেপারেশন হচ্ছে 0.2 মিলিমিটার। সো এই বিন্দুতে যে চার্জটা এবং বি বিন্দুতে যে চার্জ সেইটার দিকে তাকালেই বুঝতে পারবে যে দুইটাই হচ্ছে তোমার সমধর্মী চার্জ, কিন্তু বিপরীত আধানযুক্ত, তারা খুবই অল্প দূরত্বে আছে। সো এই যে সিস্টেমটা সেটাকে আমরা কি বলি? একটা দ্বিমেরু। সো দ্বিমেরু সৃষ্টি হয়ে গেছে এখানে। সেই দ্বিমেরুর যে আশেপাশের যে এনভায়রনমেন্টটা আছে সেখানে দুইটা পয়েন্ট দেখানো আছে, একটা হচ্ছে পি পয়েন্ট আর একটা হচ্ছে কিউ পয়েন্ট। যে পয়েন্টগুলোর ডিস্টেন্স তোমার দ্বিমেরুর যে মধ্যবিন্দু আছে ও বিন্দু, সেই মধ্যবিন্দু থেকে দূরত্বগুলো দেওয়া আছে 4 মিটার এবং 3 মিটার, এবং দ্বিমেরুর সাথে কত অ্যাঙ্গেলে আছে সেই কোণগুলো সেগুলোও তোমাকে বলা আছে এখানে, বুঝতে পারছো? এবং উ হচ্ছে আমাদের এ বি এর মধ্যবিন্দু, তার মানে আমরা বুঝতে পারছি যে ই কিউর যে ডিস্টেন্স সেটা হচ্ছে মধ্যবিন্দু থেকে দূরত্ব। আমাকে গ নম্বরে বের করতে বলছে উদ্দীপকের পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। সো কাজটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে দ্বিমেরুর ডিরেক্ট ইকুয়েশন আছে সেটা দিয়ে তুমি চাইলে করতে পারো, অথবা এ বিন্দু এবং বি বিন্দুর জন্য যে তড়িৎ প্রাবল্য আলাদা আলাদাভাবে বের করে তারপর সেটা লব্ধি বের করবে। যেমন পি বিন্দুর জন্য, পি বিন্দুতে এ বিন্দুর যে চার্জ আছে তার জন্য প্রাবল্য আগে বের করবো আমরা, তারপর বি বিন্দুতে যে চার্জ আছে তার জন্য পি বিন্দুর আগে প্রাবল্য বের করব। তো সেটার জন্য আমাদের এপি এবং পিবির যে ভ্যালু সেগুলো লাগবে, সেই দূরত্বের মানটা। তো সেই দূরত্বের মানটা কিভাবে বের করবো আমরা? দেখো এ উর মান আমরা জানি
তারপর পিউর মানও কিন্তু আমরা জানি। তো আমরা যদি আমাদের এই অ্যাঙ্গেলটা যদি বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা বের করতে পারবো, আমাদের দূরত্বের মানটা বের হয়ে যাবে। তো কত হবে এটা কি জানো তুমি? এটা কিন্তু আমরা জানি না, বাট আমরা চাইলে একটু কষ্ট করে বের করে ফেলতে পারি যে এই কোণটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে জানি না, বাট অপর পাশে কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এটা অবশ্যই 180 মাইনাস পাই/4 বা 45 ডিগ্রি মাইনাস পাই/6 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ও পি, এই কোণটা যদি তুমি পেয়ে যাও, সেটা তুমি পাবে কত? 180 মাইনাস পাই/4 মাইনাস পাই/6 আবার প্লাস 30 ডিগ্রি। তাহলে তুমি এই টোটাল যে কোণটা, সেটা কিন্তু তুমি পেয়ে যাবা আমার এই ত্রিভুজের জন্য। সো এই ত্রিভুজের এই কোণটা তুমি যদি পেয়ে যাও, তাহলে এই কোণের বিপরীত বাহুটার জন্য তুমি ত্রিভুজের কোজাইন ল ইউজ করতে পারবে না? সো ত্রিভুজের কোজাইন ল ইউজ করে তুমি এপির ভ্যালুটা বের করতে পারবা। ঠিক সিমিলারলি পি ও ভি ত্রিভুজেও সেই কোজাইন ল ইউজ করে এই অ্যাঙ্গেলটা যে 45 ডিগ্রি জানো, সেই অ্যাঙ্গেলের বিপরীত কোণটা বের করতে পারবা। তারপর দুটার জন্য ইন্ডিভিজুয়ালি তড়িৎ প্রাবল্য বের করে সেটার লব্ধি বের করতে পারবা। অথবা আরেকটা কী কাজ করতে পারো, যে আমরা জানি যখন দ্বিমেরুর যে কোনো র্যান্ডম পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করতে বলবে, তখন তার জন্য যে লব্ধির মান, সেই লব্ধি হবে ই নেট হচ্ছে 1/4πε0, 1/4πε0 p/r³ √1 + 3 cos² থিটা। সো ইকুয়েশনে কোনটা কি মিন করতেছে, 1/4πε0 কি, এটা তো আমরা জানি। আর হচ্ছে মূল বিন্দু থেকে আমাদের পি বিন্দুর যে দূরত্ব, সেটা হচ্ছে আর, যেটা এখানে কত? 4 মিটার। এবং পি হচ্ছে আমাদের দ্বিমেরুর ভ্রামক। সো দ্বিমেরুর ভ্রামক সেটা আমরা কিভাবে বের করি? আমরা জানি পি হচ্ছে কিউ ইন্টু টুয়াইজ এল। সো দ্বিমেরুর যে চার্জ, দ্বিমেরু গঠন করছে যে চার্জটা 4 মাইক্রোকুলম, সেটার সাথে এই 4 মাইক্রোকুলম -4 মাইক্রোকুলমের যে মধ্যকার দূরত্ব, সেটা হচ্ছে 12, যেটার মান কত? 0.2 মিলিমিটার। তো সেটা বসাইলে আমরা পি এর মান বের হবে। এবং থিটা হচ্ছে তোমার ওই যে মূলবিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্বটা তুমি অ্যাড করছো, সেইটা তোমার এই দ্বিমেরুর যে পজিটিভ প্রান্ত আছে, ঠিক আছে, যে পজিটিভ চার্জটা তোমার যেই পাশে আছে, সেই বাহুটার সাথে যেই কোণটা তৈরি করবে, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, সেটার মান থিটা। তাহলে এখানে থিটা কত? 45 ডিগ্রি। ঠিক আছে, সবগুলো ভ্যালু বসাইলে এখানে পি বিন্দুর তড়িৎ প্রাবল্য বের হয়ে যাবে। বাট শুধুমাত্র তুমি কি মানটা বের করছো, সো তড়িৎ প্রাবল্যের দিকটাও চাইলে বের করতে পারো থিটার মান বসে। ওকে, আচ্ছা। ঘ নম্বরে হচ্ছে উদ্দীপকে পি এবং কিউ বিন্দুর সংযোজক রেখা বরাবর আধান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কি না। সো একটু মুছে দেই আমি এই জিনিসগুলো। সো পি বিন্দু এবং কিউ বিন্দুতে আধান চলাচল করার সম্ভাবনা আছে কিনা, এটা বলতে আমাকে কি বুঝাইছে? ধরো এই পি বিন্দু এবং কিউ বিন্দুতে তো তুমি কোনো আধান রাখো নাই, এগুলো তো এই সিস্টেমের যে কোনো দুইটা বিন্দু। পি বিন্দুতে আধান নাই, বাট পি বিন্দুতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, এই পি বিন্দুতে তোমার এ বিন্দু এবং বি বিন্দুতে যে চার্জগুলো রাখা আছে, সেই রাখা যে চার্জগুলো, তাদের জন্য পি বিন্দুতে একটা কিন্তু বিভব সৃষ্টি হয়ে যাবে। সেটা কি বিভব? আমরা জানি সেটা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে পি বিন্দুতে একটা বিভব তৈরি হবে না, সেটা হচ্ছে কি ভিপি। ঠিক সিমিলারলি কিউ বিন্দুতে তো একটা বিভব তৈরি হবে, সেটা কি ভি কিউ। তাহলে দুইটা বিন্দুতে ভিন্ন ভিন্ন বিভবের মান যখন থাকবে, তখন সেই দুইটা বিন্দু যখন তুমি একসাথে কানেক্ট করে দিবা, এবং সেখানে যদি একটা চার্জ রেখে দাও একেবারে মিড পয়েন্টে বা যে কোনো র্যান্ডম পজিশনে, সেই চার্জটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে যাবে। চার্জটা কোন দিকে যাবে? ধরো একটা ইলেকট্রন রাখলাম, সো ইলেকট্রন কোন দিকে যায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নাকি উচ্চ থেকে নিম্ন বিভবে? আমরা জানি আমাদের যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহ যায় তোমার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। সো হাই থেকে লোয়ে যায় আমাদের তড়িৎ প্রবাহ। বাট ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন। ইলেকট্রনের ক্ষেত্রে ভি লো থেকে ভি হাই এর দিকে তোমার ইলেকট্রনটা যায়। ঠিক আছে, অর্থাৎ কারেন্ট প্রবাহের বিপরীত দিকে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ থাকে। তো আমরা দুইটা বিন্দুতে প্রথমত কি বের করতে হবে? বিভব বের করতে হবে। তারপর সেই দুইটা বিভবের মানকে আমরা তুলনা করে সেখান থেকে বের করবো আমরা যে ইলেকট্রন যদি কোনো একটা রাখি, যে কোনো একটা আধান তো রাখতে বলছি, সেই আধান হিসেবে আমরা ইলেকট্রনটাকে রেখে দিলাম, সেটা গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো তুমি চাইলে ইলেকট্রন মানে পজিটিভ চার্জও রাখতে পারতাম, তো সেটার জন্য তোমার এক্সপ্লেনেশন ভিন্ন হবে। ওকে, তো প্রথমত গতে আমরা কোন সূত্র ইউজ করলাম? আমরা
ইজ ই নেটের 1/4πε0 p/r³ 1 + 3 cos স্কয়ার থিটা। এই ইকুয়েশন দিয়ে আমরা ডিরেক্ট করে ফেললাম, আমাদের লব্ধির মান বের হলো এত। এবং বলেছিলাম যে আমাদের থিটার মান বের করতে হবে। সো থিটার মান কীভাবে বের করবো? থিটার মান বের করার প্রসেস হচ্ছে তোমার tan ইনভার্স tan 45, অর্থাৎ মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার লব্ধির ডিরেকশন। ওকে, সো দুইটা বিন্দুতে যেই ইগুলা কাজ করবে সেখানে লব্ধির মান হয় এবার থিটা। আর ঘ নাম্বারে বিভব বের করতে বলছিলাম। সো বিভবের জন্য কিন্তু তোমার দ্বিমেরুর আশেপাশে যে কোনো এরিয়াতে বিভব বের করতে হইলে সেটার জন্য ডিরেক্ট ইকুয়েশন আছে 1/4πε0 p cos থিটা /r², যেখানে সবগুলোর পরিচয় আগের মতোই পি, থিটা এবং আর। তাহলে পি বিন্দুর জন্য সবগুলো ভ্যালু তো আমরা জানি, বাট কিউ বিন্দুর জন্য খেয়াল করো, তোমার পি এর মান কিউ বিন্দুর জন্য সেম, বাট থিটার মান কত? আমরা আগেই বলছি থিটা হচ্ছে তোমার পজিটিভ যে চার্জটা আছে সেই পজিটিভ চার্জের সাথে তোমার এই বিন্দুর ওই বিন্দুটা যেই মূল বিন্দুর সাথে সংযোগ রেখা সেটা যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাই হচ্ছে তোমার থিটা। অর্থাৎ কিউ বিন্দুর জন্য থিটা হচ্ছে তোমার এই পুরা কোণটা, যেটা হচ্ছে কি 180 - 30 ডিগ্রি। ওকে, সো এই থিটাটাই তুমি এখানে বের করে সেটা এখানে ইনপুট করতে হবে কিউ বিন্দু থিটা। এবং কিউ বিন্দুর জন্য আর এর মান 3 মিটার, এটা তো প্রশ্নে দেওয়া হয়ে আছে। দুইটা মান যখন তুমি বের করবা দুইটার ক্ষেত্রে কিউ বিন্দুর যেহেতু চার্জ নেগেটিভ, তাহলে কিউ বিন্দুর ভোল্টেজ হবে নেগেটিভ। তাহলে যেহেতু ভিপি এর যে ভোল্টেজ সেটা কিউর ভোল্টেজ বেশি, তাহলে তুমি যদি একটা ইলেকট্রন রাখো অর্থাৎ নেগেটিভ চার্জ রাখো, তখন সেটা ইলেকট্রনটা কোন দিকে যাবে? তোমারটা লো থেকে হাইয়ের দিকে যাবে, অর্থাৎ কিউ হতে পি এর দিকে যাবে। ওকে, আর সেম জিনিসটা তোমার বিপরীতটার জন্য প্রযোজ্য, যে তুমি যদি পজিটিভটা রাখো তাহলে উল্টা ঘটনাটা ঘটবে, পি থেকে কিউ। ওকে, সো এখানে একটা ABCD আয়তাকার ক্ষেত্র এখানে দেওয়া আছে। সেই ক্ষেত্রের দুইটা বিন্দুতে বি এবং ডিতে তোমার চার্জ রাখা আছে। সো বি বিন্দুতে চার্জ আছে এবং ডি বিন্দুতে চার্জ আছে। সো কর্নারে চার্জগুলো রাখা আছে এবং তোমার এটাকে একটা আয়তক্ষেত্রের যেই মেজারমেন্টগুলো সেগুলো তোমাকে দেওয়া আছে। গতে বের করতে বলছে যে আমাদের এ বিন্দুতে প্রাবল্যের মান হিসাব করো। সো একটু আগে যে আলোচনাটা করতেছিলাম প্রাবল্য বের করে যে প্রসেসটা, এখানে তুমি সেই প্রসেসটা করতে পারো। এবং এখানে তো তোমার কোনো দ্বিমেরু নাই, যেহেতু চার্জগুলা চিহ্ন বিপরীত বাট মানে তো সমান না, সো এখানে দ্বিমেরু সৃষ্টি হবে না। সো দ্বিমেরু সৃষ্টি না হলে তোমার এই বিন্দুতে যদি প্রাবল্য বের করতে হয়, এই বিন্দুতে তো চার্জ নাই, তাহলে বি বিন্দুর যেই চার্জটা আছে সেটার জন্য এ বিন্দুতে +1 কুলম্বের একটা টেস্ট চার্জ রাখো। সেই চার্জটাকে বি বিন্দুতে রাখা যে পজিটিভ চার্জটা আছে সেটা কি করবে? বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণের ডিরেকশন হবে এটা। সো এটা হচ্ছে তোমার ই অফ বি। এবং সিমিলারলি ডি বিন্দুতে তুমি রাখছো একটা নেগেটিভ চার্জ, সেটা কি করবে? এ বিন্দুতে যে টেস্ট চার্জটা সেটাকে নিজের দিকে টানবে, তাহলে এটা হচ্ছে ইডি। তাহলে দুইটা ভেক্টরের মধ্যকার কোণ 90 ডিগ্রি, দুইটার মান তো বের করতে পারবা। ই এর ইকুয়েশন 1/4πε0 × Q/r। সো যখন বি এর জন্য বের করব তখন বি এর যে চার্জ সেটার মান বসাবো উপরে কিউ অফ বি, আর নিচে হবে যে যতটুকু দূরত্ব বের করতে চাও এই চার্জ থেকে সেই দূরত্বের যে ইকুয়েশন মানটা, দ্যাট ইজ তোমার এ বির যে দূরত্ব সেটার স্কোয়ার হবে। এবং ইডি যখন বের করবা তখন তোমার কিউ ডি ইউজ করতে হবে এবং এডি দূরত্ব হিসেবে ইউজ করতে হবে। বুঝতে পারছো? তাহলে দুইটার লব্ধি বের করবা ই নেটের ইকুয়েশন দিয়ে। সো লব্ধি সামান্তরিক সূত্র দিয়ে তুমি এটা করতে পারবা যে দুইটা ভেক্টর যখন 90 ডিগ্রিতে থাকে তখন দুইটা ভেক্টরের পিথাগোরিয়ান যেই লব্ধিটা আছে সেটা করলে আমাদের হয়ে যায় ইডি স্কোয়ার প্লাস ইভি স্কোয়ারের রুট। ওকে, বাট প্রাবল্যের মান যেহেতু নির্ণয় করতে বলছে, এখানে তো তোমার কোনো অ্যাঙ্গেল বের করার দরকার নেই, তাহলে শুধুমাত্র এটাই অ্যান্সার হবে তোমার। এ এবং সি বিন্দুতে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ পরিবাহিত হবে কিনা। তো এক্স্যাক্টলি তোমার আগের যে ম্যাথটা করছো হুবহু পুরো ম্যাথটা এখানে দেখো রিপিট হয়েছে, বাট ইনফরমেশনগুলো ভিন্ন। আগে ছিল তোমার তড়িৎ দ্বিমেরু, এখানে হচ্ছে তোমার নর্মাল একটা কেস যেখানে তড়িৎ দ্বিমেরু নাই বাট চার্জগুলো রাখা আছে। ওকে, তাহলে কিভাবে সলভ করবো আমরা? গ নম্বরে আগের মতোই যে দুইটা বিন্দুতে আমাদের কানেক্ট করতে বলছে, একটা বিন্দু হচ্ছে তোমার এ বিন্দু, আরেকটা হচ্ছে তোমার কি সি বিন্দু। এই দুইটাকে তুমি যদি তার দিয়ে কানেক্ট করো তাহলে চার্জ যাবে কি যাবে না বা তড়িৎ প্রবাহ কি হবে না সেটা বোঝার জন্য আমাদের কি দরকার? এ বিন্দুর বিভব দরকার এবং সি বিন্দুর বিভব দরকার। এ বিন্দুতে যেই পয়েন্টটা আছে সেখানে বিভব ডি বিন্দুর জন্যও তৈরি হবে, বি বিন্দুর জন্যও কিন্তু তৈরি হবে।
ঠিক সিমিলারলি সি বিন্দুর জন্য একই জিনিসটা প্রযোজ্য, বি বিন্দু এবং ডি বিন্দু দুইটার জন্যই কিন্তু বিভব তোমার তৈরি হবে। এবং বিভব যেহেতু স্কেলার রাশি, তাহলে চার্জের মান যেটা সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সে চিহ্ন সহ আমাদের ইউজ করতে হবে এখানে। প্যারাবোলার ক্ষেত্রে কিন্তু আমরা চিহ্নটা ওমিট করছিলাম, ঠিক আছে, কারণ সেই চিহ্নের পরিবর্তে আমরা তখন ডিরেকশন নিয়ে আসতে পারতাম। ওকে, তাহলে আমরা জানি বিভবের ইকুয়েশন কি, 1/4πε0 Q/r, ঠিক আছে। সো চার্জ যেই ক্ষেত্রের জন্য বিভব বের করবা, বি এর জন্য বের করতে হলে কিউ অফ বি ইউজ করবা, তখন তোমার দূরত্ব হিসেবে নিতে হবে বি থেকে ওই বিন্দুটার যে দূরত্ব সেটা। ওকে, সো এরকমভাবে সি বিন্দুর যেই নেট তোমার ভোল্টেজ বের হবে, সেই নেট ভোল্টেজ শুধুমাত্র কিন্তু বি বিন্দুর চার্জের জন্য না, তোমার ডি বিন্দুর যে চার্জ সেটার জন্যই। তাহলে এটার সাথে তোমার এক্সট্রা 1/4πε0 তোমার ডি বিন্দুর চার্জকে আর অফ ডিসি স্কোয়ার, সরি স্কোয়ার তো হবে না এইটা, তাহলে এখানে যেটার মান পজিটিভ যেটার মান নেগেটিভ সেই অনুযায়ী বসাইলে তোমার ভিসি বের হবে, এবং একইভাবে তুমি বি এও বের করবা। ওকে, সো গটা আগে দেখো, গয়ের অ্যান্সারগুলো চাইলে মিলিয়ে নিতে চাইলে মিলিয়ে নিতে পারো। আচ্ছা, আর ঘতে যেটা আমরা বলছিলাম এ বিন্দুর মোট বিভব দুইটা চার্জের জন্য ইকুয়ালি আমরা একসাথে যোগ করলাম, এবং যার মান যেটা চিহ্ন সহ সেটা বসাই আমরা ভোল্টেজ বের করব দুইটা বিন্দুর জন্য। সেখান থেকে আমরা দেখলাম যে এ বিন্দুর চেয়ে সি বিন্দুর ভোল্টেজ বেশি, তাহলে সি বিন্দুর ভোল্টেজ যদি বেশি হয়, আমরা জানি কারেন্ট বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে চলে না, তাহলে তোমার কারেন্টের যে প্রবাহের যে ডিরেকশন সেটা হবে সি থেকে এ বরাবর। বায়ু মাধ্যমে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় যে তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করছিল আলো, সেটা হচ্ছে 5400 অ্যাংস্ট্রম। এখন চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব দেওয়া আছে তোমার 1.5 মিলিমিটার, চির হতে পর্দার দূরত্ব দেওয়া আছে 2 মিটার, এবং লাস্টে আমাকে প্রাণীর প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3। গ নম্বরে আমাকে বের করতে বলছে পর্দায় সৃষ্ট অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ নির্ণয় করো। সো অষ্টম উজ্জ্বল ডোরা বলতে তুমি কি বোঝো? ধরো এখানে ধরো আমি পর্দাটা যদি একটু এঁকে দেখাই, সাপোজ এটা হচ্ছে আমাদের পর্দা। আমরা জানি পর্দার একেবারে মিড পয়েন্টে আমাদের কেন্দ্রীয় চরম থাকে। সেই মিড পয়েন্টটা ডিসাইড হয় কীভাবে? তোমার যে চিরগুলো আছে সেই চিরের যেই মেজারমেন্টগুলো সেগুলো অনুযায়ী তোমার চিরের যে মিড পয়েন্ট এইটা, এই পয়েন্টের একেবারে সামনেই তোমার তৈরি হবে কি সেন্ট্রাল ম্যাক্সিমা। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম। এই কেন্দ্রীয় চরমের উভয় পাশে আমরা জানি অন্ধকার এবং উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। সো তাহলে প্রথমে তো আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল তৈরি হইল, তাহলে প্রথম অবম বা প্রথম অন্ধকার, তারপরে প্রথম উজ্জ্বল, তারপরে অন্ধকার, তারপরে উজ্জ্বল। ঠিক সিমিলারলি এই প্যাটার্নটাই কি একেবারে নিচে তোমার রিপিট হবে না? সো আমি যদি তোমাকে বলি যে পর্দায় সৃষ্ট অষ্টম বা পর্দায় সৃষ্ট দ্বিতীয় ডোরাটা বের করো বা দ্বিতীয় ডোরাটা কোথায় দেখাও, তাহলে তুমি কি বলবা? তুমি যদি বলো যে দ্বিতীয় ডোরাটা কেন্দ্র থেকে y(x) দূরত্বে আছে, তাহলে কি তুমি ভুল বলছো? না, তুমি কিন্তু সঠিক বলছো। এটা হচ্ছে প্রথম উজ্জ্বল, এটা হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল। দ্বিতীয় উজ্জ্বলটা তোমার কেন্দ্র থেকে y(x) দূরত্বে আছে, সো তুমি কারেক্ট। কিন্তু তোমার একটা ফ্রেন্ড সেও আমাকে বললো যে কেন্দ্র থেকে y(x' নিচের দিকে তোমার দ্বিতীয় উজ্জ্বল ডোরাটা আছে, তাহলে সে কি সঠিক না? সেও কিন্তু সঠিক। তাহলে অষ্টম উজ্জ্বল ডোরা বলতে তোমার উপরের ডোরাটা এবং নিচের ডোরাটা দুইটাকেই তোমার কি এখানে মেনশন করছে না? এখানে তোমাকে যদি ইন্ডিভিজুয়াল কোনো ডোরা বলে দিত যে পর্দার যে কোনো একদিকে অষ্টম উজ্জ্বল ডোরাটা কত দূরত্বে আছে, তখন শুধুমাত্র তুমি একটা বললেই হইতো। বাট যেহেতু তোমার অষ্টম উজ্জ্বল ডোরা শুধুমাত্র এতটুকুই বলা আছে, তাহলে তোমার উপরেরটার যেরকম চিন্তা করতে হবে, তোমার চিন্তা করতে হবে কি নিচেরটার জন্য সেম। তাহলে উপর এবং নিচে দুইটাই যেহেতু তোমার ডোরা একসাথে কাউন্ট করতে হবে, তাহলে তোমার এখানে ছিল তোমার আলোর উৎস, বা আলোর উৎসটা তোমার বের হওয়া শুরু হয়েছে এই পজিশন থেকে বের হইলে সেই আলোর উজ্জ্বল ডোরাটা যখন অষ্টম উজ্জ্বল ডোরা সৃষ্টি করবে তরঙ্গটা, তখন সে এই অবস্থানে পৌঁছাবে, এবং অষ্টম উজ্জ্বল ডোরাটাই কিন্তু সে আবার এই অবস্থানেও কিন্তু পৌঁছাইছে। তাহলে তোমার আলো যেখান থেকে আলোটা বের হইল সেখান থেকে যে অষ্টম উজ্জ্বল ডোরা, সে অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ তুমি বের করবা। তো এখানে কৌণিক সরণ বলতে কী বোঝানো হয়েছে? তো সরণ তো তুমি অবশ্যই কোনো একটা রেফারেন্স থেকে বের করবা। সরণ মানে কি বোঝায়? যে দুইটার মাঝখানে যে ব্যবধান সেটাই হচ্ছে তোমার কি সরণ। সো অনেকেই দেখলাম যে এই কৌণিক সরণ এবং কৌণিক ব্যবধান দুইটাকে আলাদা আলাদা জিনিস বলতেছো।
সো কৌণিক ব্যবধান এবং কৌণিক সরণ দুইটা আলাদা আলাদা কীভাবে হবে? কৌণিক সরণ বলতে যদি তুমি এই জিনিসটাকে না বুঝো, তাহলে এই জিনিসটাকে তুমি কৌণিক ব্যবধান কীভাবে বলবা? এই জিনিসটা কি কৌণিক ব্যবধান হবে? না, এই জিনিসটা কিন্তু কৌণিক ব্যবধান হবে না। তাহলে এই জিনিসটা যদি কৌণিক ব্যবধান না হয়, এই জিনিসটা কৌণিক সরণও তো হবে না, কারণ অষ্টম উজ্জ্বল ডোরা কিন্তু দুইটা পজিশনে আছে। দুইটা উজ্জ্বল পজিশনের জন্য দুইটা কৌণিক অ্যাঙ্গুলার পার্ট আছে, যেখানে একটা হচ্ছে তোমার থিটা এবং উপরের দিকেও কিন্তু থিটা আছে। তাহলে এই অষ্টম জোড়া উপরে যেরকম আছে, নিচে ঠিক সিমিলারলি অষ্টম জোড়াটা আছে। তাহলে তোমার দুইটার ভিতরে যে ব্যবধান বা সরণ, এগুলো অ্যাকচুয়ালি তোমার সেম জিনিসে মিন করে। ঠিক আছে, অনেকে অনেক অপিনিয়ন থাকতে পারে, বাট আমি এটা বিলিভ করি যে তোমার কৌণিক সরণ বলতে তোমার দুইটা উজ্জ্বল ডোরার যে ব্যবধানটা থাকে সেটা তোমাকে মিন করে। আর তুমি যদি শুধু থিটা বের করতে চাও, প্রশ্নটা তখন এরকমভাবে উল্লেখ করা থাকবে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তোমার অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত। যখন তোমাকে মেনশন করে দেবে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে অষ্টম ডোরার কৌণিক সরণ বের করো, তখন তুমি এই থিটাটা নিতে পারো, আদারওয়াইজ না। ওকে, তাহলে প্রথমত থিটা বের করে সেটার ডাবল মাল্টিপ্লিকেশন করতে হবে। আর লাস্টে হচ্ছে গতে পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হলে ডোরাপ্রস্থ একই থাকবে কি না। সো আমরা জানি পানিতে সম্পন্ন করলে আমাদের যেই তরঙ্গ দৈর্ঘ্যের মান সেটা চেঞ্জ হয়ে যায়। সেটা চেঞ্জ হয়ে কী হয়? ডাব্লিউ ওয়াটার ডিভাইড বাই ইটা, অর্থাৎ পানির যে প্রতিসরণাঙ্ক, সেই পানির প্রতিসরণাঙ্ক দিয়ে আমরা বায়ুর যেই তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটাকে পানির প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ দিলেই পানিতে যেই তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সেটা আমাদের মান বের হয়ে যাবে। সো দুইটা ভিন্ন ভিন্ন মিডিয়াম যখন থাকবে, তখন ভিন্ন ভিন্ন মিডিয়ামে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রথমত গতে আমরা উজ্জ্বল ডোরার জন্য ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, এন এর মান যদি 8 ইনপুট করি, তাহলে অষ্টম উজ্জ্বল ডোরার জন্য আমাদের যেই ডোরা প্রস্তর মান, অষ্টম উজ্জ্বল ডোরার জন্য আমাদের যে পথ পার্থক্য সেটা আমাদের বের হবে কত? ডি সাইন থিটা হিসেবে। সেখানে ডি এন ল্যামডা সবগুলোর ভ্যালু যদি আমরা ইনপুট দিই, তাহলে থিটা বের হবে 0.165। তাহলে কৌণিক সরণ হবে এটার ডাবল। অ্যান্ড ঘ হচ্ছে ল্যামডা ডাব্লিউ, সেটা প্রথমে আমাদের পানির যে মাধ্যম আছে সেখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায়ু মাধ্যমে যেটা ছিল সেটা থাকবে না, বাট ফ্রিকোয়েন্সি থাকে কি সেম। তাহলে এটা তো জানো যে তোমার বায়ু মাধ্যমে চলা ইজি। তুমি যদি পানিতে যে সাঁতার কাটতে চাও, তাহলে তোমার কি ভেলোসিটি কমে যাবে না? তার মানে কি, তোমার বায়ু মাধ্যমে তোমার তরঙ্গের ভেলোসিটি বেশি এবং পানি মাধ্যমে ভেলোসিটি কম। বাট বায়ু মাধ্যমে ভেলোসিটি বেশি হলে তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা থাকে কম, যাতে করে তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি মেনটেন হয়। এবং সেম ফ্রিকোয়েন্সিটাই তোমার পানি মাধ্যমে থাকবে, যেহেতু ফ্রিকোয়েন্সিটা তোমার ওই তরঙ্গের শক্তির বৈশিষ্ট্যটা বহন করে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারবে না। তুমি যতক্ষণ আলো সেম রাখতেছো, ফ্রিকোয়েন্সি সবসময় সেম থাকবে, কারণ তোমার ফোটন কণাগুলো সবসময় সেম এনার্জি নিয়ে কিন্তু থাকবে। তাহলে ফোটনের যে এনার্জিটা সেটা কিন্তু তোমার ডিপেন্ড করে এইচ এফ এর উপর। বুঝতে পারছো? তারপর এই এফ সবসময় কনস্ট্যান্ট থাকে। তারপর এটা থেকে যেই বাকি ইকুয়েশনটা লেখা হয় এইচ সি বাই ল্যামডা, সেখানে কিন্তু এই ইটা শুধুমাত্র তোমার ল্যামডার উপর ডিপেন্ড করতেছে এমন কিন্তু না, তোমার অ্যাকচুয়ালি সি এর উপরও ডিপেন্ড করতেছে, অর্থাৎ তরঙ্গের ভেলোসিটি কত, তরঙ্গ দৈর্ঘ্য কত। বাট প্রথম ইকুয়েশনে শুধুমাত্র একটাই প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে, ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছো? তাহলে ফ্রিকোয়েন্সি থাকবে সবসময় কনস্ট্যান্ট। তাহলে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখার জন্য তুমি যখন মিডিয়াম চেঞ্জ করবে, ভেলোসিটি কমে গেলে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কী হইতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যেতে হবে। সো চেঞ্জ হয়ে বাড়বে বা কমবে, যেটাই হোক তোমাদের মেনটেন রাখতে হবে কি, ফ্রিকোয়েন্সির মান কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে ল্যামডা ডাব্লিউটা আগে বের করে নিলাম। সেটা বায়ুতে যে ডেল্টা এক্স আমরা হয়, যে আমাদের বের করতে বলছে কিসের মান? ডোরাপ্রস্থের মান। সো ডোরাপ্রস্থ আমরা জানি ডি ল্যামডা বাই ডি এর অর্ধেক। সো ডোরা ব্যবধানের অর্ধেক হচ্ছে ডোরাপ্রস্থ, ডি ল্যামডা বাই ডি হচ্ছে ডোরা ব্যবধান, এটার অর্ধেক ডোরাপ্রস্থ। সেটা বায়ুর জন্য একবার বের করব এবং পানির জন্য আরেকবার বের করব। দুইটার ক্ষেত্রে শুধু চেঞ্জ হবে কি, ল্যামডার ইকুয়েশনে। সো দুইটা বের করে আমরা দেখলাম কি, বায়ুতে আমাদের যে ডোরাপ্রস্থ সেটা বেশি পানির তুলনায়। 35 বছর বয়সে একজন নভোচারী 600 কেজি ভরের একটা মহাশূন্যযানে 0.8c ভেলোসিটিতে নিয়ে সে মহাকাশ অভিযানে বের হয়েছে। এখন তার হিসেবে, এটা তার এখানে কাকে ইন্ডিকেট করছে? এখানে তারকে এই প্রনাউন হিসেবে যে বসছে সেটা হচ্ছে তোমার ওই মহাকাশযানে যে মহাকাশচারী আছে, সে মহাকাশচারী বা নভোচারীর। সো ওই যে নভোচারী আছে তার টাইম অনুযায়ী 20 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন। তো এটা তো পৃথিবীতে
যেই টাইমটা যাবে সেই টাইমের সমান তো আর হবে না। এই এই টাইমটা মেজারমেন্ট করছে কে? যিনি একটা খুবই হাই ভেলোসিটিতে আছে সিনি। সো তিনি যদি এই টাইমটা মেজারমেন্ট করে থাকে তাহলে পৃথিবীর অনুযায়ী সেই কি টাইমটা চেঞ্জ হয়ে যাবে না? অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো সেটাই আমাকে ক নম্বরে সেই রিলেটেডই প্রশ্ন জিজ্ঞেস করছে যে যখন ফিরে আসার পর পৃথিবীর হিসেবে, তাহলে ফিরে আসতে তিনি কোথায় ফিরে আসবেন? তিনি ফিরে আসবেন পৃথিবীতে। তাহলে পৃথিবীর হিসেবে নভোচারীর বয়স নির্ণয় করো। যে পৃথিবীতে আমরা যদি হিসাব করতাম যে উনি যখন একটা নবযানে করে পৃথিবী থেকে হয়ে গেছে, তার বয়স 35 বছর স্প্যান গেছে, 35 বছর পর্যন্ত। সেটা কিন্তু নর্মাল পৃথিবীর টাইম অনুযায়ী কিন্তু গেছে। উনি যখন পৃথিবী থেকে বের হয়ে গেছেন নবযান করে মহাকাশযানে করে যখন তিনি একটা হাই ভেলোসিটি নিয়ে যাইতেছেন, তখন যে টাইমটা লাগতেছে সেই টাইমটা কিন্তু পৃথিবী থেকে যখন আমরা পরিমাপ করব সেই টাইমটা এবং এইখান থেকে যে টাইমটা পরিমাপ করবে দুইটা কিন্তু মান ভিন্ন হবে। ওইখান থেকে যে টাইমটা পরিমাপ করবে নভোচারী, সেই টাইমটা সে কম অনুভব করবে পৃথিবীর তুলনায়। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবী থেকে তুমি যখন তুলনাটা করবা তখন তুমি পৃথিবীটাকে, তখন তোমার কি যে বস্তুটাকে পরিমাপ করতো সেটা হচ্ছে কি একটা গতিশীল বস্তু। সো আলোর বেগে কাছাকাছি গতিশীল যখন একটা বস্তু হাই ভেলোসিটিতে চলে তখন তার জন্য সময় কি কম অনুভূত হয়। এই জিনিসটা তো আমরা জানি, যেটাকে আমরা বলি কি টাইম ডায়ালেশন। সো টাইম ডায়ালেশনের ফলে আমরা বুঝতে পারছি যে টাইম ডায়ালেট হয়ে যাবে তোমার এই কেজের জন্য। যেহেতু এখানে টাইম ডায়ালেট হয়ে যাবে তাহলে ওইখানে টাইমটা কি বেশি লাগবে, বা ওইখানে সে যে টাইমটা মেজারমেন্ট করবে সেই মেজারমেন্টের যে অ্যামাউন্টগুলো সেগুলো কিন্তু ভুল থাকবে। সো আমরা যদি পৃথিবী থেকে নিজেদের মতো করে মাপতে চাই তাহলে সময় গণনাটা আমি করতেছি আমার বয়সের এবং আমি কত বছর পর পৃথিবীতে ফিরে আসছি সেটা। তাহলে এই যে পরিমাপটা করতেছিল তোমার যে করতেছিল, সো নভোচারী যেই জিনিসটার পরিমাপ করতেছিল সেটা তাহলে সেটা কি তার পৃথিবীতে ফিরে আসার সময়। তাহলে সেই সময়টা যেই ফ্রেমে আছে সেই ফ্রেমটা কি তোমার নভোচারীর সাপেক্ষে স্থির নাকি গতিশীল বলো তো? সো নভোচারী যে সময়টা মাপছে অবশ্যই কোনো একটা ঘড়ি দিয়ে মাপছে অবশ্যই। সেই ঘড়িটা কোথায় ছিল? নভোচারীর হাতে ছিল। এবং ধরো নভোচারী তোমার এই মহাকাশযান যেটা আছে সে মহাকাশযানের ভিতরে আছে নভোচারী এবং তার সামনে একটা ঘড়ি আছে। ওকে, সো যখন আমরা এই কেসগুলো আলোচনা করি তখন কি আমরা কি এই জিনিসটা শিওর যে এই যে ব্যক্তিটা ভিতরে আছে সে কি জানে সে কি নিচে যে গতিশীল আছে? আমি কিন্তু তাকে এই ইনফরমেশনটা দেই না যে তুমি গতিশীল আছো নাকি গতিশীল নাই, তোমাকে সেই ইনফরমেশনটা দেই নাই। ঠিক আছে, এখন তুমি এখান থেকে যখন এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে কি পরিমাণ টাইম লাগাইছো সেই টাইমের যে পরিমাপটা করতেছো সেই টাইমটাকে স্থির অবস্থায় নাকি গতিশীল অবস্থায় কিভাবে বুঝবা? তুমি প্রশ্ন করবা নিজেকে যে তোমার সামনে যেই জিনিসটা পরিমাপ করতেছো সময়ের জন্য পরিমাপ করতেছো যে ঘড়িটা দিয়ে, সেই ঘড়িটা কি তোমার সাপেক্ষে সবসময় স্থির থাকতেছে? হ্যাঁ, স্থির থাকতেছে। তার মানে কি তোমার যে সময়টা সেটা কি একটা নিশ্চল মাধ্যমে না? তোমার সাপেক্ষে সময়টা কখনোই চেঞ্জ হইতেছে না। তাহলে তুমি যে সময়টা পরিমাপ করছো সেটা হচ্ছে তোমার নিশ্চল সময়। অর্থাৎ এই যে 20 বছর যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে তোমার কি নিশ্চল সময়। তাহলে পৃথিবী থেকে যখন এই কাজটা করবে, ধরো পৃথিবীতে এটা হচ্ছে পৃথিবী, এখানে আরেকজন ব্যক্তি আছে। সো এই ব্যক্তিটা যখন সময় গণনা করবে সেই সময় গণনা করার জন্য ঘড়িটা হবে এখানে, তার পরিমাপ করার ঘড়িটা হবে এখানে। বাট ঘটনা যেটা ঘটতেছে ওই যে নভোচারী যে মহাকাশযানটা আছে সেই ঘটনাটা কি ঘড়িটার সাপেক্ষে সবসময় স্থির আছে? না, কন্টিনিউয়াসলি তার কি পজিশনটা চেঞ্জ হইতেছে না? ঘড়ি থেকে কন্টিনিউয়াসলি তোমার এই যে মহাকাশযানটা সেটার পজিশন চেঞ্জ হইতেছে। তাহলে ঘড়ি থেকে বা পরিমাপক যন্ত্র থেকে সবসময় যেহেতু আমাদের অবজার্ভ যে ঘটনাটা সেটা যেহেতু চেঞ্জ হইতেছে তাহলে এটা কিন্তু আর নিশ্চল মাধ্যম না, বা এটা কিন্তু নিশ্চল হবে না। তখন সেই যে টাইমটা পরিমাপ করবে সেটা হচ্ছে কি রিলেটিভ টাইম। তাহলে সেই রিলেটিভ টাইমের ইকুয়েশন কি হয়? টি ইজ ইকুয়ালস টু টি নট 1 - v² / c²। ওকে, তা সেই যে টাইমটা বের হবে সেটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে আমাদের অ্যাজিউম করে নিলাম তাকে পৃথিবী থেকে সে যে বের হয়েছে পরে যে আবার পৃথিবীতে ফিরে আসলো, তাহলে মোট কত সময় লাগছে পৃথিবীর হিসাবে। তো পৃথিবীতে এত বছর অতিবাহিত হয়ে গেছে, বাট তার কাছে কত মনে হয়েছে? মাত্র টি নট অতিবাহিত হয়েছে। তাহলে এটা অ্যাকচুয়ালি পৃথিবীর হিসাব অনুযায়ী। তাহলে তোমাকে তো বের করতে বলছে কার হিসাবে? পৃথিবীর হিসেবে না?
সো পৃথিবীর হিসেবে যেহেতু বের করতে বলছে, তাহলে এই 35 বছর আগেও এই 35 বছরটাও ছিল পৃথিবীর হিসেবে। তাহলে সে 35 বছরের সাথে তুমি এই টি এর মানটা হিসাব করলেই তুমি বর্তমানে কি তার বয়স বের করতে পারবা। মহাকাশযানটির আপেক্ষিক গতিশক্তি তার নিশ্চল শক্তির দ্বিগুণ হবে কিনা। সো আমরা জানি নিশ্চল শক্তিকে আমরা বের করি ই নট ইজ ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার। সো তার নিশ্চল ভরটাকে শক্তিতে কনভার্ট করলে যে শক্তিটা পাই সেটা হচ্ছে আমাদের নিশ্চল শক্তি। আর আপেক্ষিক গতিশক্তির যে ইকুয়েশন সেটা হচ্ছে তোমার টোটাল গতিশক্তি থেকে তোমার নিশ্চল শক্তি বিয়োগ দিতে হবে। টোটাল গতিশক্তি মানে হচ্ছে যখন একটা বস্তু আলোর বেগের কাছাকাছি যায় তখন আমরা জানি তার যেই ভরটা থাকে, যেই অনুভূত ভর বা তার যে অ্যাকচুয়াল ভর সেটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, সো ভরের যে যে বৃদ্ধিটা হয়েছে সেই ভর বাড়লে সেই ভরটাকে তুমি যদি শক্তিতে কনভার্ট করো সেই শক্তিটাও তো কী হবে, বেশি হবে না। তাহলে তোমার ওই গতিশীল অবস্থায় মোট শক্তি এমসি স্কোয়ার, এটা থেকে তোমার যে নিশ্চল অবস্থায় শক্তিটা বের করবা, বিয়োগ দিবা, সেই ভ্যালুটাই তোমার হবে আপেক্ষিক গতিশক্তি। ওকে, তাহলে এই এম এর মান কীভাবে বের করবো আমরা? আমরা জানি এম ইজ ইকুয়ালস টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো নিশ্চল ভর এখানে 600 কেজি বলা আছে। ঠিক আছে, তো এখানে সবগুলো ভ্যালুই আমরা জানি, ভেলোসিটির মানও আমরা জানি 0.8 সি। তো এখানে সবগুলো ভ্যালু ইউজ করে আমরা ই নট এবং ই দুইটাই বের করলাম। ওকে, সো বের করার পর দুইটাকে ভাগ দিয়ে আমরা দেখবো যে দ্বিগুণ হবে কি না একটা আরেকটার তুলনায়। ঠিক আছে, আমরা দেখলাম যে দ্বিগুণ হইল না। আর গতে যেটা বলছিলাম আমি, যে আমাদের পৃথিবী থেকে পরিমাপ করতে যে টাইমটা সেটা বের করতে হবে, অর্থাৎ আপেক্ষিক টাইম বের করতে হবে। বাট এই যে টি নটটা সেটা হচ্ছে কি নিশ্চল টাইম। সো নিশ্চল টাইমটা যে তোমার স্থির যে কাঠামো আছে সেখান থেকে পরিমাপ করা হয়, তো সেটা 20 বছর। তাহলে এখানে টি এর মান বের হয়েছে 33.33 বছর, সেটা 35-এর সাথে যোগ দিলে আমাদের কি টোটাল বয়স বের হবে। একটা দুর্বল সংকেত 125 গুণ বিবর্ধন করার জন্যে তুমি একটা কমন ইমিটার ট্রানজিস্টর এর পিট প্রবাহ অর্থাৎ বেস এর যে কারেন্ট সেটা পরিবর্তন করলা 20 মাইক্রো অ্যাম্পিয়ার, ফলে তোমার সংগ্রাহক প্রবাহটা চেঞ্জ হয়েছে কত অ্যাম্পিয়ার, 3 মিলি অ্যাম্পিয়ার। সো একটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে, আরেকটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে। সো আইসি এবং আইবি দেওয়া আছে আমাকে। গ নম্বরে আমাদের বের করতে বলছে ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক কত। আমরা জানি কমন এমিটার ট্রানজিস্টরের জন্য প্রবাহ বিবর্ধন গুণক বলতে আমাদের বোঝায় আইসি বাই আইই। আমাদের আইসির মান আছে, বাট আমাদের তো আইই এর মান আমরা জানি না। তো আইই এর মান কীভাবে বের করব? সো আইই এর আরেকটা ইকুয়েশন আছে, আইবি প্লাস আইসি এর যোগফলকে আমরা বলি কি আইই। সো ইমিটার কারেন্ট, বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের সমষ্টি সমান। সো আইসি এবং আইবি তো দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের আলফা বের হয়ে যাবে। ঠিক আছে, সো ঘ নাম্বার, উদ্দীপকের ট্রানজিস্টরটি দ্বারা লক্ষ্য অর্জন করা সম্ভব কি না। সো ট্রানজিস্টরটা কি করতেছে, দুর্বল সংকেতকে 150 গুণ বিবর্তিত করতেছে। তো এই সংকেত বলতে এখানে কী বোঝানো হয়েছে? এখানে সংকেত বলতে বোঝানো হয়েছে তুমি যে ইনপুট একটা ভোল্টেজ দিছো সেই ভোল্টেজটাকে 125 গুণ বাড়ায়া যে ভোল্টেজ সেটা দেওয়া আছে। তাহলে ইনপুট ভোল্টেজ ভিআই এবং আউটপুট ভোল্টেজ ভি আউট, সেই দুইটার ভিতরে 125 গুণ বর্ধিত থাকবে তোমার কি বিবর্ধনটা। তাহলে এটাকে আমরা বলি ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। তাহলে ভোল্টেজ কতটুকু বিবর্তন হয়েছে কীভাবে পাই আমরা? অবশ্যই আউটপুটে কত ভোল্টেজ ছিল সেটাকে আমরা যদি ইনপুটে কত ভোল্টেজ দিছি সেটা যদি ভাগ দিই তাহলে তো বুঝতে পারবো কত পার্সেন্ট বিবর্ধিত করছি আমরা। এখন কমন ইমিটারের ক্ষেত্রে আমাদের আউটপুট যে ভোল্টেজ হয় সেটার ইকুয়েশন হয় আমাদের আইসি ইন্টু আর এল, এবং আমাদের ইনপুট যেটা সেটা হয় আমাদের আইবি ইন্টু আর আই। যেহেতু কমন ইমিটার, তো ইমিটার পার্টটা তো দুইটার ক্ষেত্রে কমন, ফরওয়ার্ড বায়াস রিজনের এবং রিভার্স বায়াস রিজনের দুইটার ক্ষেত্রে কমন। তাহলে সে কমন অংশটা কিন্তু ইনপুট আউটপুটে আসবে না। ইনপুট আউটপুটে আমাদের ইনপুট অংশে থাকবে বেস এবং আউটপুট অংশে থাকবে কি কালেক্টর কারেন্ট। তাহলে এখান থেকে তুমি যদি আইসি বাই আইবিকে আলাদা করো দেখবা এটার পরিবর্তে বিটা লিখতে পারো ইন্টু আর এল ডিভাইড বাই আর আই। সো আর এল আর আই এগুলোকে দেওয়া আছে আমাদের, দেখি তো, আর এল আর আই এগুলো কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, তাহলে এগুলো যেহেতু দেওয়া নাই 125 গুণ বিবর্ধিত করার জন্য সেই কমন ইমিটারটা যে ইউজ করছে, আমরা বুঝবো কীভাবে 125 গুণ বিবর্ধিত হয়েছে কিনা? এটাকে বোঝার কোনো ওয়ে আছে? বোঝার কিন্তু কোনো ওয়ে নাই। তাহলে আমরা গতে প্রথমত আলফাটা বের করলাম এবং ঘতে প্রথমে বিটা বের করবো। বিটার দুইভাবে বের করতে পারো, একটা হচ্ছে আইসি বাই আইবি করে, অথবা বিটা ইজ ইকুয়ালস টু আলফা
ওয়ান মাইনাস আলফা এই ইকুয়েশন ইউজ করতে পারো। ঠিক আছে, এখন বিটার ভ্যালু যে পরিমাপ করে দেখবা সেটা তুমি দেখবা যে বিটার ভ্যালু আসতেছে 140। সো 150 যেহেতু বিটা হয়ে গেছে, তাহলে তুমি বিটার সাথে আউটপুট বা ইনপুটের যে রেজিস্ট্যান্স অর্থাৎ আর এল এবং আর আই, সেই দুইটার মান যেহেতু আমরা জানি না, তাহলে সেই দুইটার মান যদি তোমার আউটপুটের চেয়ে বেশি হয়, অর্থাৎ আউটপুট যে রেজিস্ট্যান্স আর এল সেই মানটা যদি তোমার বেশি হয় আর আই এন এর থেকে, তাহলে তুমি এজিউম করে নিতে পারো যে এই জিনিসটাকে অর্জন করা সম্ভব, অর্থাৎ ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন 125 গুণ করা। এটা কিভাবে? আর আউট ইজ গ্রেটার দেন আর ইন। আচ্ছা সরি, আমরা একটু ভুল হয়েছি এখানে। দেখো, তোমাকে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন 125 গুণ করতে হবে। তোমার বিটার ভ্যালু অলরেডি তোমার বের হয়ে গেছে কত? 150। তাহলে 150-এর সাথে তোমার একের চেয়ে ছোট কোনো একটা সংখ্যা গুণ দিতে হবে, যাতে করে এই 150টা তোমার 125-এ কনভার্ট হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে তোমার এই যে ভগ্নাংশটা আর এল ডিভাইড বাই আর আই, এটা অবশ্যই তোমার কি একের চেয়ে ছোট হইতে হবে না? তার মানে কি তোমার আর এল অবশ্যই ছোট হইতে হবে আর ইনের চেয়ে। ওকে, তাহলে আমাদের এই চিহ্নটা এখানে উল্টা হবে। তাহলে আর এল যদি ছোট হয় আর আই এন এর তুলনায়, ঠিক তখন তখন এমন একটা সিচুয়েশন তৈরি হওয়া সম্ভব যেখানে 125 গুণ ভোল্টেজ বিবর্তন করা সম্ভব। ওকে, বাট যেহেতু ভ্যালুগুলো দেওয়া নাই, তাহলে এখানে এক্সাক্ট কোনো অ্যান্সার তুমি কিন্তু এখানে পাইতেছো না। সো 7.5 × 10⁵ মিটার পার সেকেন্ড বেগে ইলেকট্রন নির্গমনের জন্য 3 ইলেকট্রন ভোল্ট কার্যাপেক্ষকের একটা ধাতব পৃষ্ঠে 360 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করা হয়েছে। তুমি গ নাম্বার বের করতে বলছে, পরীক্ষায় ব্যবহৃত ধাতুর শোষণ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সো আমরা জানি শোষণ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট, সেটার সাথে আমাদের কার্যাপেক্ষকের সম্পর্ক থাকে। সো কার্যাপেক্ষকের যে ইকুয়েশন সেটা আমরা জানি এইচ সি বাই ল্যামডা নট, বা ল্যামডা নট হচ্ছে এইচ সি বাই ফাই। সো সবগুলোকে আমরা এসআই এককে বসাইলে ল্যামডাটা মিটার ইউনিটে বের হবে। তাহলে ফাই তো দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে, এটাকে এসআই ইউনিট নিতে হলে কী করতে হয়? 1.6 × 10⁻19 দিয়ে গুণ দিতে হয়। দিলে আমাদের ইলেকট্রন ভোল্ট একক থেকে শক্তিটা জুলে কনভার্ট হয়ে যাবে। এবং এইচ এর মান এবং সি এর মান এগুলো তো আমাদের এসআই ইউনিটে জানা আছে, 6.626 × 10⁻34, এবং সি হচ্ছে 3 × 10⁸। উদ্দীপকের প্রক্রিয়ায় সঠিকতা গাণিতিকভাবে যাচাই করো। তো এই যে ভ্যালোসিটির ইলেকট্রন নির্গমনের জন্য এই কার্যাপেক্ষকে এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো আপতিত করা হয়েছে। তো সঠিকতা বলতে আমাকে বের করতে বলছে এই আমার যে ভ্যালোসিটিটা বের হলো এখানে, সেই ভ্যালোসিটিটা কি অ্যাকচুয়ালি এই 260 ন্যানোমিটার আলোক তরঙ্গ দৈর্ঘ্য আপতিত করলে বের হওয়ার কথা কি না। তাহলে প্রথমত আমাদের এই ভি এর মানটা বের করতে হবে, করে এটার সাথে তুলনা করতে হবে যে যেটা আমাদের বের হয়েছে ম্যাথ করে সেটার সমান দেওয়া আছে কিনা এখানে মান। তাহলে কিভাবে করবো আমরা জানি ভেলোসিটিটা আমাদের গতিশক্তি থেকে বের হয়। তাহলে ফটো ইলেকট্রনের যে গতিশক্তি সেটার মান হয় আমাদের ই মাইনাস ফাই। সো ই হচ্ছে আমাদের এসি ডিভাইড বাই ল্যামডা, এবং ফাই এর মান সবগুলোতে আমরা জানি। তো এখানে ল্যামডা হিসেবে আমরা ইউজ করবো কত? 260 × 10⁻⁹ মিটার। বাকি সব এসআই এককে, এবং ফাইকেও আমরা এসআই এককে নিব। নেওয়ার পর আমরা কে ম্যাক্সের ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমাদের এখানে যে রেজাল্টটা হবে সেটা। এখান থেকে আমাদের ভি এর ভ্যালোসিটিটা বের করে এটার সাথে কম্পেয়ার করব যে এই সমান পরিমাণ ব্যাগ হয় কি না। ওকে, সো ঘতে যখন ভ্যালোসিটিটা বের করবা সেটা করার সময় দেখবা যে তোমার 7.5 × 10⁵ মিটার পার সেকেন্ডেতে বেশি আসতেছে তোমার ভ্যালোসিটির মান। ঠিক আছে, তাহলে তোমার উদ্দেশ্য কী ছিল? 7.5 × 10⁵ মিটার পার সেকেন্ড ব্যাগের ইলেকট্রন নির্গমন করা, বাট তুমি যে ইলেকট্রনটা বের করছো তার ভ্যালোসিটি কত? এটার চেয়ে বেশি, 7.91 × 10⁵। আর গতে আমি শোষণ তরঙ্গ বের করলাম সবগুলো এসআই ইউনিটে বসায়া। ওকে, সো কেউ চাইলে অ্যান্সারগুলো চাইলে মিলাইতে পারো। একটা পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রন শক্তি শোষণ করে তৃতীয় কক্ষপথে গমন করছে, এবং দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ তোমার দেওয়া আছে এটা, এবং ইলেকট্রনের ভর, ইলেকট্রনের আধান, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, মোটামুটি সব ইনফরমেশন তোমার যা যা এই ম্যাথ করার জন্য প্রয়োজন সবগুলো তোমার এখানে লাগবে। সো প্রথমে গ নম্বরে তোমাকে বের করতে বলছে উদ্দীপকের পরমাণুটার দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। সো দ্বিতীয় কক্ষপথে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, তোমার ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করার জন্য যে ইকুয়েশনটা ইউজ করবা সেটা হচ্ছে
mvr ইজ ইকুয়ালস টু nh বাই 2 পাই। কেন ইউজ করবে এটা? কারণ ব্যাসার্ধের মান প্রশ্নেই দেওয়া আছে যেহেতু, এখান থেকে তোমার ইজিলি কি nh ডিভাইড বাই 2 পাই mr, এটা দিয়ে বের হয়ে যায় ভেলোসিটি। m এর মান আমরা জানি ইলেকট্রনের ভর, h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এবং r এর মান একটু প্রশ্নে দেওয়া আছে 2.12 অ্যাংস্ট্রম। 2 পাই, আচ্ছা উপরে এটা m না, উপরে এটা n। n মানে হচ্ছে কি তোমার শক্তিস্তর নাম্বার। সো দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান হবে 2, এবং m তো আগেই বললাম ইলেকট্রনের ভর, তো সবগুলা বসাইলে আমাদের কি এই ইলেকট্রনের গতিবেগ বের হবে। উদ্দীপকের শোষিত বিকিরণটি দৃশ্যমান বিকিরণ ছিল কিনা। সো এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে তৃতীয় কক্ষপথে গমন করছে। কেন তাকে শক্তি শোষণ করতে হবে? কারণ যতই তুমি নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যাবা, তখন তোমার শক্তিস্তরের যে শক্তির মান সেটা বাড়বে। তাহলে কম শক্তিস্তর থেকে বেশি শক্তিস্তরের তোমার কোনো একটা ভ্যালুতে যাইতে তোমার শক্তি কী করতে হবে? শোষণ করতে হবে। তাহলে সেই শোষিত শক্তির জন্য কিন্তু তোমার কোনো বিকিরণ বের হবে না, কারণ সেটা তো তুমি শোষণই করে নিছো। যখন তুমি উপর থেকে আবার ব্যাক করে নিচে আসবা, তো সেই কেজের ক্ষেত্রে তোমার কি হবে? 3 নাম্বার থেকে 2 নাম্বারে যখন আসবা, তখনই তুমি একটা শক্তি বিকিরণ করবা। তো বিকিরিত শক্তির যে অ্যামাউন্ট সেটা হচ্ছে তোমার ডেল্টা ই এর সমান। সো বিকিরিত যে শক্তিটা এনার্জিটা হবে সেটা হচ্ছে তোমার 3 নাম্বার শক্তি, যে হাই এনার্জি উচ্চ শক্তির যে শক্তি স্তরের শক্তির মান, সে E3 থেকে E2 যখন বিয়োগ দিবা, সেটাই হবে তোমার কি ডেল্টা ই এর মান, যেটা তোমার কার সমান? এসি বাই ল্যামডার সমান তুমি লিখতে পারো, দুটাকে একসাথে কানেক্ট করতে পারো, এবং সেইখান থেকে আমরা ল্যামডার ভ্যালু বের করব, করে দেখব যে যেই বিকিরণটা বের হইতেছে এই অ্যামাউন্টের এনার্জি পার্থক্য থেকে, সেটাকে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাতে পড়ে কিনা। বোঝা গেল? আচ্ছা, সো প্রথম 2 নম্বর শক্তি স্তরের ব্যাসার্ধ এটা তো দেওয়াই ছিল, তারপর আমরা এখানে বের করলাম, সমস্যা নাই, তোমরা চাইলে ডাইরেক্ট ওই ইকুয়েশনটা ইউজ করতে পারো। আর2 এর মান, তাহলে সেটা তুমি এই ইকুয়েশনে ডিরেক্ট বসেই তুমি কি ভেলোসিটি বের করতে পারবে। আচ্ছা, এটাতে সমস্যা হবে না। আর ঘতে প্রথমে তোমার 2 নাম্বার এবং 3 নম্বরে শক্তি স্তরে শক্তির মান বের করতে হবে। তো সেটা করার জন্যে তোমাকে ডাইরেক্ট এই সূত্র তুমি ইউজ করতে পারো। কখন? যখন তোমার পরমাণুটা হয় হাইড্রোজেন অ্যাটম। সো এটাকে হাইড্রোজেন অ্যাটম কি না সেটা তুমি হিসাব করে নিতে পারো তোমার এই ব্যাসার্ধের ইকুয়েশনে একটা z² যখন নিচে নিয়ে আসবা, তো সেই z এর মানটা বের করে তোমার r2 মান প্রশ্নে যেই ভ্যালুটা দেওয়া ছিল 2.12, এবং এখানে z বাদে বাকি সবগুলো ভ্যালু কিন্তু আমরা জানি, তাহলে সেগুলো বসায়া এখান থেকে z এর মান বের করে আমরা দেখবো যে z এর মান কত আসে। z এর মান দেখবো আমরা 1 আসে, কারণ দুই পাশে মান দেখতেছো অ্যাকচুয়ালি একেবারে সেম আসতেছে। এই পুরা জিনিসের ভ্যালু তোমার 2.12 ইন্টু 10⁻10 মিটার, এবং প্রশ্নে দেওয়া আছে r2 মানও কত? 2.12 ইন্টু 10⁻10 মিটার। তাহলে এখানে যে z এর মান থাকবে সেটা কত থাকবে? 1 থাকবে। z এর মান 1 মানে তোমার অ্যাটমটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, এবং হাইড্রোজেনের জন্য তোমার nতম শক্তি স্তরের যে ইকুয়েশনের মান সেটা হচ্ছে -13.6 ডিভাইড বাই n² ইলেকট্রন ভোল্ট। সো ইলেকট্রন ভোল্টে E2 E3 দুইটারই শক্তি বের করলাম, বাট সেটাকে 1.6 ইন্টু 10⁻19 জুল দিয়ে গুণ দিয়ে আমরা কী করলাম? জুলে কনভার্ট করে নিলাম। সো কনভার্ট করার পরে আমাদের ডেল্টা ই বের করতে হবে। তাহলে উচ্চ শক্তি স্তর কোনটা? E3, সেটা থেকে নিম্ন শক্তি স্তর বিয়োগ দিলেই শক্তির পার্থক্য বের হবে। তো সেটাকে এসসির নিচে যখন ভাগ দিব সেটাকে দিয়ে, তখন আমার যে তরঙ্গ দৈর্ঘ্য বের হবে এটা দেখবো 6.57 ইন্টু 10⁻7 মিটার। আর তোমার রেঞ্জটা কত হচ্ছে? 4 থেকে 8 ইন্টু 10⁻7। তাহলে 4 থেকে 8 ইন্টু 10⁻7 মিটার হচ্ছে দৃশ্যমান আলোর রেঞ্জ। তাহলে আমরা কিন্তু অ্যান্সার কী হবে? যে দৃশ্যমান আলোর এখান থেকে বিকিরণ হবে। যদি তোমার যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তর সে আবার রিটার্ন করবে, কারণ হচ্ছে সে নিম্ন শক্তিস্তর থেকে যখন উচ্চ শক্তিস্তরে শক্তি শোষণ করে যাবে, সে যাওয়ার পরে এই শক্তিস্তরে কিন্তু সে স্থায়ী কখনোই হবে না। এই শক্তিস্তরটা হচ্ছে একটা আনস্টেবল, তার জন্যে তার স্টেবল শক্তিস্তর কি? 2 নম্বর শক্তিস্তর, যেটা তার যেই আগের যে শক্তিস্তর যেখানে সে অলরেডি পূর্ব অবস্থায় ছিল। তাহলে যেই শক্তিটা সে শোষণ করে উপরেটায় গেছে, তুমি তো আজীবন অর্থাৎ ইনফিনিটি সময় ধরে এই শক্তিটা সাপ্লাই দিতে পারবা না। সে সাপ্লাইটাকে দিতে পারবা না। তাহলে তুমি যদি ইনফিনিটি অ্যামাউন্ট ধরে তুমি এই শক্তি সাপ্লাই দিতে পারবো না, কোনো একটা সময় এমন হবে যে তুমি এই শক্তি সাপ্লাইটা বন্ধ করে দেবা। শক্তি সাপ্লাই বন্ধ করে দিলে এই শক্তি স্তরে থাকার জন্য যে শক্তিটা দরকার সেটা কিন্তু সে আর পাবে না। তখন কি করবে? সে এই আগের শক্তি স্তর থেকে পুনরায় ব্যাক হয়ে নিচে চলে আসবে। সো ব্যাক করার সময় সে শক্তি বিকিরণ করতে হবে
কারণ নিচে থাকার জন্য তার শক্তি কম দরকার। সে আগে বেশি শক্তি ছিল, সে কিছু পরিমাণ শক্তি সে কি ছেড়ে দিয়ে নিচে চলে আসবে। বোঝা গেছে? ওকে।